সার্ধ শতবর্ষে রাজপুর সোনারপুর পৌরসভা কলকাতা কর্পোরেশনের সমসাময়িক এই প্রাচীন পৌরসভা গুটি গুটি পায়ে 150 বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিন এই পৌরসভা পরিচালনা করেছে বামেরা। 2009 সালে প্রথমবার এই পৌরসভা দখল করে তৃণমূল কংগ্রেস। প্রথম পৌরপ্রধান হিসেবে শপথ নেন ইন্দুভূষণ ভট্টাচার্য। আজ আমরা তার কাছ থেকে সরাসরি জানব বামেরা কিভাবে চালাতো এই পৌরসভা, তিনি চেয়ারে বসার পরে কেমনভাবে পৌরসভা সাজালেন, কেমন ছিল তখনকার পৌরসভার অবস্থা, কাজ করতে কতটা সমস্যা হয়েছে, কি কি উন্নয়ন করতে পেরেছেন, কি কি উন্নয়ন করতে পারেননি, কেনই বা তাকে এই পদ থেকে সরতে হলো, সব বিষয়ে আজ আমরা কথা বলে নেব। এখন কেমন আছেন শারীরিকভাবে? আপনি এখন কেমন আছেন, কিভাবে সময় কাটাচ্ছেন? আমি শারীরিকভাবে আমার কোনো অসুখ বিসুখ নেই, শুধু ওই বাঁ পায়ে হাঁটুতে যন্ত্রণা হয়, হাঁটা চলার সময় হয় না, অনেক সময় একভাবে পা মুড়ে বাবু হয়ে বসে যাকে বলে, বসে থাকলে তা উঠতে গিয়ে হয়তো একটু লাগলো, এরকম সিঁড়ি ভাঙি, ব্যাংকে যাই, বাজার টাজার করি, সবই ঠিক আছে। অন্য কোনো আমার অসুখ নেই, প্রেশার সুগার এসব নর্মাল। সম্প্রতি রাজপুর সোনারপুর পৌরসভা, এক সময় রাজপুর পৌরসভা ছিল, তারপরে সোনারপুর সংযোজন হয়, 150 বছরে পদার্পণ করে। আপনি সেই পৌরসভার চেয়ারম্যান হিসেবে 5 বছর আপনি কাজ করেছেন। কি বলবেন, 150 বছর পদার্পণ করলো, কি আবেগ, কতটা আবেগ মা সোনারপুর? এটার বিষয়ে আমি গৌরবান্বিত। আমিও একসময় ওই 150 বছরের মধ্যে একটা পার্ট, এবং শুধু তাই নয়, আমি ওই অনুষ্ঠানেও বলেছিলাম যে তৃণমূলের আমি প্রথম রাজপুর সোনারপুরের চেয়ারম্যান। আমার মনে হয় যেমন মোহনবাগান প্রথম আইএফএ পেয়েছিল ভারতীয় দল হিসেবে 1911 সালে, এটা লোকের মনে একটা গর্বের ব্যাপার ছিল, আমার মনের মধ্যে গর্বের ব্যাপার ছিল। এই গর্ব থেকেই কিন্তু আমার একটা বোধ জন্মায় যে কিছু কাজ করতে হবে মানুষের জন্য। সেই জন্য রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, বাড়ি বাড়ি জঞ্জাল নির্দিষ্ট সময় বিনা পয়সায় তুলে নেবার ব্যবস্থা, এগুলো সমস্ত আমি করেছিলাম। স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন হাসপাতালের সঙ্গে যোগাযোগ, যাতে পৌরসভা থেকে মানুষ সহজে চিকিৎসার পায়, সে সমস্ত ব্যবস্থা করা। একটা প্রশ্ন আসবো যে 150 বছরে পদার্পণ করেছে রাজপুর সোনারপুর পৌরসভা, সেই পৌরসভায় আপনি 5 বছর থাকাকালীন আপনি যখন নিলেন প্রথম তৃণমূলের চেয়ারম্যান হিসেবে, আপনি যখন নিলেন তখন পৌরসভার পরিস্থিতি কেমন ছিল, আপনি নেওয়ার পরে কতটা পরিবর্তন করতে হয়েছিল? আমি যখন নিয়েছিলাম তখন অনেক কিছুরই অভাব ছিল, যেমন ওই জঞ্জাল বার করার পরিষেবা 15 টাকা করে দিতে হতো মাসে লোককে, সেটা আমি বিনা পয়সায় করে দিয়েছিলাম। এমন করেছিলাম রাস্তায় পানীয় জলের ব্যবস্থা ছিল না, পানীয় জল একটা রাস্তায় অন্তত 2-3টে তো বটে, আরও বেশি, ওই টাইম কলের ব্যবস্থা করে দিয়েছিলাম। বাড়ি বাড়ি জল, পথে পথে আলো, লোকে বলতে ইন্দুবাবুই ভালো, এই ব্যবস্থা করে দিয়েছিলাম। তাছাড়া পৌরসভায় মানুষ গেলে, এটা সাধারণ মানুষ এখনো বলে, আমার বাজারে হাটে যেতে গেলে এখনো বলে যে আপনার মতো লোক হয় না, পৌরসভায় মানুষ গেলে কারোকে আমি ফিরিয়ে দিইনি। এখনকার কথা আমি জানি না, পরে সমালোচনা করতে আমি চাই না, কিন্তু আমি কারোকে ফিরিয়ে দিইনি। সকলের সঙ্গে সমানভাবে আমার একটা নির্দিষ্ট সময় করা থাকতো, বাইরের মানুষ এসে দেখা করতেন, সেই সময় আমি তাদের অভিযোগের বা সমস্যার সমাধানের চেষ্টা করতাম। আপনি যে সময় চেয়ারম্যান ছিলেন আর বর্তমান যে চেয়ারম্যানশিপ, এই কিছু কি পরিবর্তন লক্ষ্য করেন বর্তমানের সঙ্গে তখনকার? আমি তো পৌরসভায় এখন যাই না, তবে আমার মনে হয় বাইরে থেকে যেটুকু দেখা যায় সেইভাবে ওই রাস্তাঘাট, জঞ্জাল পরিষ্কার বা নিকাশি ব্যবস্থার কিছু হয়তো আর একটু ভালো হলে ভালো হয়, এই আর কি। আপনি এত ভালো কাজ করলেন, মানে দীর্ঘ 5 বছরে উল্লেখযোগ্য অনেক কাজ হয়েছে, যেমন অডিটোরিয়াম, জয়হিন্দ অডিটোরিয়ামে আপনার সময় কাজ শেষ হলো, সেই সময় আপনি একটা উল্লেখযোগ্য প্রকল্প করেছিলেন, যেটা বিএসইউপি যে প্রকল্পটা ছিল। তারপরে আপনি এই বুড়ি পুকুরের যথেষ্ট সৌন্দর্যায়ন করেছিলেন, এবং গোটা রাজপুর সোনারপুর পৌরসভা মিলে উল্লেখযোগ্য বেশ কিছু কাজ করেছিলেন। তারপরেও কেন 15 সালে আপনাকে সরতে হলো, কেন আপনাকে 15 সালে অন্য আরেকজন চেয়ারম্যানকে অন্য মুখ ভাবতে হলো? সেটা আমি বলতে পারবো না।
ঠিক জানি না, এবং যা আমার মনে হয় সেটা এখানে বলা উচিত হবে না। একটা সংসারে যখন শাশুড়ি বুড়ি হয়ে যায়, নতুন বউটার খুব আদর হয়। সংসারটা ভাঙা ভাঙা অবস্থা, কেউ নেই, নতুন ছেলে যখন নতুন বিয়ে করে নিয়ে আসে সে বউটার খুব আদর হয়। সে সংসার গড়বে, শাশুড়িকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে, রান্না করছে, বাটনা বাটছে। কিন্তু সংসারটা যখন আবার স্থির হয়ে যায় তখন হয়তো বউটা আর ভালো নাও থাকতে পারে। আমার মনে হয় সেরকম কিছু হয়েছে, আমি বলতে পারি না। পত্রপত্রিকায় বেরিয়েছে বা আপনি সেদিন যখন সার্ধশতবর্ষের মঞ্চে ছিলেন, একটা বক্তব্য শোনা গেছে যে পৌরসভায় 8 কোটি টাকা বর্তমান ইনকাম হয়েছে আর্থিক বছরে। তাহলে বর্তমান চেয়ারম্যান তো নিশ্চয়ই ভালো কাজ করছে বলে মনে হয়। হবে হবে হয়তো। সবচেয়ে বড় যে প্রশ্নটা, একদম এক কথায় বলা যেতে পারে, বহু পরিবারের কাছ থেকে একটা শব্দ উঠে আসছে যে ইন্দুবাবুকে দীর্ঘদিন পরেও মানুষ অন্যভাবে নিচ্ছে, কারণ এই সার্ধশতবর্ষের মঞ্চ থেকে আপনি একটা প্রশ্ন তুলেছিলেন বা একটা দাবি আবদার তুলেছিলেন যে যারা অস্থায়ী কর্মী ছিল আপনার সময়ে চেষ্টা হয়েছিল, হয়তো ইলেকট্রিক ডিপার্টমেন্টের তাদেরকে পার্মানেন্ট করতে পেরেছিলেন, বাকিদের করতে পারেননি, কিন্তু বাকি যারা রয়ে গেছে অস্থায়ী কর্মী প্রায় 127 জনের মতন অস্থায়ী পোস্ট রয়েছে, স্থায়ী পোস্ট রয়েছে পৌরসভায়, প্রায় 700 মতন অস্থায়ী কর্মী কন্ট্রাকচুয়াল কাজ করে, তাদেরকে আপনি পার্মানেন্টের একটা আবদার জানিয়ে এসছেন। এইটা নিয়ে এই 700 পরিবারের 800 পরিবারের মধ্যে একটা কৌতূহল আবেগ তৈরি হয়েছে যে ইন্দুবাবু একটা আমাদের হয়ে কথা বলেছে। এটা কি সম্ভব আদৌ? এদেরকে কি নিয়োগ বা পার্মানেন্ট করা কি সম্ভব? সেই আছে অপশন? আমি তো সেটা বলিনি যে করতেই হবে, একটা আবদার বা অনুরোধ করেছি। খেটে খাওয়া মানুষগুলো যাতে একটু খেতে পায়, তাদের জীবনযাত্রা যাতে একটু সুনিশ্চিত হয়, এটা আমার অনুরোধ ছিল। বাস্তবে যদি সম্ভব না হয় না হবে, আমি তো আর তাদের পকেট থেকে পয়সা দিতে পারবো না। আমি এখন শুধু কোনো চাকরি বাকরিও করি না, আগে মাস্টারি করতাম, তাও করি না, শুধু পেনশন পাই। তবুও তার ভেতর যতটুকু সম্ভব, অফিসিয়ালি নয়, কিছু কিছু লোককে সাহায্য করে থাকি। কিন্তু লাইন দিয়ে লোককে বা নিয়ম করে মাসিক সাহায্য তো করতে পারবো না, একসময় হয়তো করেছি এগুলো। বর্তমান চেয়ারম্যান বলছেন যে আপনি কেন করে যাননি, আপনার সময় কেন এগুলো করে যান? আমি তো করতে গেছিলাম। আমি ইও সাহেবের কাছে, অনুপ মণ্ডল যদি জীবিত থাকেন তিনি বলবেন, জানি না কোথায় আছেন, আমি 120 জন লোকের একটা লিস্ট দিয়েছিলাম যে এদের পার্মানেন্ট করা হোক। তখন পল্লববাবু আবার 120 জনের একটা লিস্ট দিয়েছিলেন, উনি তখন সিআইসি ছিলেন। তখন অনুপ মণ্ডল বললেন যে না, এটা নিয়ে উন্নয়ন মন্ত্রী ববি হাকিম, ববি আমাকে ইন্দু দা বলেন, আমি ওকে ববি ভাই বলি, যাই হোক, উনি হয়তো 120 জনের লিস্টটা দেখে বাতিল করে দেবেন, এটা অনুপ মণ্ডল বলে আপনি দরকার নেই। তখন ওই 60 জনে আমি করে দিয়েছিলাম, 60, বাকিদের করা হয়। সেটা কি বিদ্যুৎ দপ্তরে ছিল? বিদ্যুৎ দপ্তর বা ওই রাস্তায় অফিসে যারা কাজ টাজ করে এরকম, তাদের মধ্যে অনেকে করে দিয়েছে। একটা প্রশ্ন, যে রাজপুর সোনারপুর পৌরসভার সম্প্রতি বেশ একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে জঞ্জাল অপসারণ, একটা পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দপ্তর, মেয়র পরিষদ সদস্য রঞ্জিত মণ্ডল 10-এর উপরে এই যে পরিষদীয় যে বৈঠকগুলো হয়, সেই পরিষদীয় বৈঠকে তিনি উপস্থিত থাকেন না। এটা এই পৌরসভার গরিমা কোথাও গিয়ে কি কোথাও নষ্ট করছে, বা নাগরিক জীবনে যে পরিষেবা সে জায়গাও কোথাও ব্যাহত হচ্ছে বলে আপনার মনে হয়? না, পরিষেবাটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে। লোকটা মিটিংয়ে আসছে কিনা আসছে সেটা বড় কথা নয়, তবে তাকে বলতে হবে যে আপনি আসুন। সম্প্রতি আপনি যখন ছিলেন তার পর থেকে আরো বেশি করে এই সোনারপুর এরিয়া নিয়ে বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু বিরক্তি প্রকাশ করেছেন এবং বারবার কিন্তু একটা নির্দেশ দিয়েছে, কোনোভাবে পুকুর ভরাট করা যাবে না, জলাশয় বন্ধ করা যাবে না, অবৈধ মিউটেশন থেকে শুরু করে অনেক অনেক অভিযোগ। বর্তমান সেই অভিযোগের মাত্রা বাড়ছে, বিভিন্ন ওয়ার্ডে জলাশয় ভরাট হচ্ছিলাম, তখন এই অভিযোগ হয়নি, এটা আমি জোর করেই বলতে পারি। আমি যখন চেয়ারম্যান ছিলাম পুকুর ভরাট বা অবৈধ মিউটেশনের কোনো অভিযোগ তখন হয়নি, বা যদিও কখনো একটা দুটো হয়ে থাকে আমি সেটা গিয়ে নেতা নিষ্পত্তি করে দিয়েছি। একটা প্রশ্ন, যে সার্ধশতবর্ষ একদম কলকাতা কর্পোরেশনের সমসাময়িক, এই আগে ছিল
রাজপুর পৌরসভা, বর্তমান রাজপুর সোনারপুর পৌরসভা 150 বছরে পদার্পণ করলো, বিরাট ব্যাপার। সেই 150 বছর সার্ধশতবর্ষ উদযাপন মঞ্চে দেখা যায়নি বহু প্রাক্তন পৌরপ্রধান বা উপপৌরপ্রধান, বর্তমান কিছু পৌর প্রধান পরিষদ বা সদস্য, তাদেরকে দেখা যায়নি। অনেকেই বলছেন যে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, বা সেরকম ভাবে আমরা নগর উন্নয়ন মন্ত্রীকেও দেখতে পেলাম না, বা উচ্চ কোনো জায়গা বা মন্ত্রী বা বিশেষ কাউকে দেখতে পেলাম না। অ্যাজ ইউজুয়াল একটা প্রোগ্রাম হলো, যেটা একদম পৌরসভারই কিছু লোকজন নিয়ে বা মুষ্টিমেয় 2-1 আপনাদের মতো 2-1জনকে নিয়ে। এটা কি কোথাও কি ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হলো? না, এখানে নগর উন্নয়ন মন্ত্রী আসবার কথা ছিল, চিঠিতে লেখা ছিল, ওকে জানানো হয়েছে নিশ্চয়ই, তবে আসেননি কেন জানি না। কিন্তু বহু ক্ষোভের প্রকাশ হয়েছে, আমাকেও অনেকে বলেছে। তা বোধহয় সায়নী ঘোষও আসেননি। এই আপনাদের দলেরই কিছু পৌরমাতা পৌরপিতা যারা এর আগে কাউন্সিল চেয়ারম্যান পরিষদের সদস্য ছিলেন, তারপরে ভাইস চেয়ারম্যানের পদ সামলেছেন বা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, তাদেরকেও দেখা যায়নি। না, যারা ছিলেন একমাত্র অমিতাভ চৌধুরী বোধহয় নেমন্তন্ন পায়নি বলে আসেনি, জানি না। উনি তো এখন তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই, হয়তো, এটা আমি বলছি। আর সকলে এসেছে এই অনুষ্ঠানে ক্লাব সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থা এদিকে তো পার্টিসিপেট করলে সেটা বর্ণাঢ্য অনুষ্ঠানটা আরো ভালো হতো। মনে হয় এদের বলা হয়নি, এটা মনে হয়, আমি জানি না ঠিক। আচ্ছা, বর্তমান নেতাকর্মীদের ভিতরে দায়বদ্ধতা কি বেড়েছে না, এইটা নিয়ে আপনার কি বক্তব্য? বর্তমান আপনি যে সময় রাজনীতিটা করেছেন বা একদম প্রত্যক্ষভাবে দলের সঙ্গে ছিলেন, আর বর্তমান যে তৃণমূল দল, এটার ভিতরে আপনি কোথায় ফারাক দেখছেন? আমার বক্তব্য হচ্ছে, আমি আসলে রাজনীতি করিনি, আমি মানুষের নীতি করেছি, মানুষের দুঃখ কষ্ট দূর করবার কাজ করেছি। আমি রাজনীতি করিনি, কোনো পদের লোভও করিনি। যেদিন বলেছে তোমাকে আর থাকা যাবে না, আমি সেদিন চলে এসেছি। শুধু কাউন্সিলর যখন ছিলাম শেষের 5 বছর, তখনও মানুষের কাজ করার চেষ্টা করেছি। এই বর্তমান যিনি চেয়ারম্যান সামলাচ্ছেন, নিশ্চয়ই দক্ষতার সঙ্গে তিনি সামলাচ্ছেন এবং মানুষকে পরিষেবা দিচ্ছে, যেহেতু মানুষের অভিযোগ আছে হয়তো। কিন্তু একটা জিনিস উঠে এসেছে, বিভিন্ন লোকের মুখ থেকে শোনা গেছে, বা আপনার সময় শিডিউল মেনে বিরোধীরাও যারা ছিলেন তারা আপনার কাছে গিয়ে আবদার করতে পারতেন, সব রকম কথা বলতে পারতেন। এখন বিরোধীদের কিছু কিছু কথা উঠে আসছে যে সেভাবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করা যায় না, বা দলের ভিতরে আমিও বিরোধী দলের কাউন্সিলর তখন যারা ছিলেন তাদের 2-1জনের কাছে শুনেছি। যেমন তরিৎ চক্রবর্তী, নাম করেই বলছি, উনি তো 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন আমার সময়, সিপিআইয়ের থেকে বিরোধী দলের। কিন্তু উনিও স্বীকার করেছে, এমনকি কমল গাঙ্গুলি যিনি চেয়ারম্যান ছিলেন আমার আগে, তিনিও তখন বিরোধী দলের একজন সদস্য, মানে কাউন্সিলর। এরাও সকলে স্বীকার করেছেন যে, বা আমি নিজে জানি, আমার সময় একদম নির্দিষ্ট টাইম বাঁধা থাকতো বাইরের লোকের সঙ্গে দেখা করবার জন্য, 12টা থেকে 2:30 অবধি। এর ভেতরে যারা আসতেন কারুক আমি ফিরিয়ে দিইনি। এখনও লোকে বলে, আমি রাস্তাঘাটে বাজার ঘাটে সব যেতে গেলে আপনার মতন লোক হয় না। আমি নিজের কথা নিজে বলবো না, এসব লোকে বলে। এই 2-3 দিন আগে বাজারে গেছি, একজন ভদ্রলোক, এই 40-45 বছর বয়স, পকেট থেকে একটা খাতা ডায়েরি বার করলো। আমি বললাম, বাবা, আমি কার কাছে ধার করেছিলাম, টাকা পায় না? ডায়েরির ভেতরে একটা কাগজ বার করলো, বলে, এই দেখুন, তাতে লেখা রয়েছে, পথে পথে জল, ঘরে ঘরে আলো, তোরা যে যা বলিস বলুক, যে যাই বলুক, ইন্দুবাবুই ভালো। আমি বলি, এই কাগজটা কবেকার? বলে, এই কাগজটা 9-10 সালের, এখনো রেখে দিয়েছেন। বলে, কী করবো, আপনাকে তো আর এখানে রাখতে পারি না, এই জন্য কাগজটা বুকের মধ্যে রেখে দিয়েছি। এটা সামান্য যারা খানা কাটে, ভ্যান চালায়, রিক্সা চালায়, বাজারে তরকারি বেচে, মাছ বেচে, রাস্তাঘাটে যারা দেখা হয়, তারা প্রত্যেকেই বলে যে ভালো লোকের জায়গা হয় না। কিন্তু কেন, বা আমার চেয়েও কেউ ভালো বা আমার চেয়েও খারাপ, এটা আমি বলতে পারবো না। আমি এই ধরনের লোক নয়, আমি বলতে পারবো। বর্তমান আপনি বিধায়ককে দেখছেন, জীবনবাবুকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, কাজের দিক দিয়ে, কাজের নিরিখে, সব দিক দিয়ে কাকে এগিয়ে রাখবেন? আর বলে কি হবে, জীবনবাবু তো নেই, আর তখন এখন বলে কি হবে, ভালো খারাপ। আপনার চোখে জীবনবাবু যখন ছিলেন, জীবনবাবু ভালো ছিলেন।
অনেক কাজকর্ম করেছেন। এখন তো জীবনবাবু নেই, কাজে তুলনা করার মতন। 21 সালে যখন জীবনবাবুকে সরিয়ে দেওয়া হয় তখন জীবনবাবু আশাবাদী ছিলেন আবার টিকিটটা পাবেন, হ্যাঁ, কিন্তু আপনি কি মনে করেন তিনি যোগ্যতার ভিত্তিতে তিনি আর টিকিট পাননি বা কাজের নিরিখে টিকিট পাননি? এটা আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় এর পেছনে অন্য লোকের হাত ছিল। সেক্ষেত্রে দলের প্রসার বা প্রচারের জন্য আরো আরো কি ভালো পরামর্শ থাকবে আপনার? আমি তো দলের কেউ নই এখন, এটা বলে আমার অনধিকার চর্চা হবে না, তবুও আপনি আপনি পার্টিটা করেছেন মনে প্রাণে, তো তৃণমূলটাকে তো ভালোবাসেন, এখনো বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ হলে তো আপনি যান। যখন করেছি তখন করেছি, আমি এটা বুঝেছি যে দাম আসলে চেয়ারটার, লোকটার নয়। চেয়ারটা যখন থাকে না তখন আর দাম থাকে না, কাজে আমি ওই বিষয়ে কিছু বলতে পারবো না। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে করতে খুব ইচ্ছা হয় যে এই মুহূর্তে তৃণমূল দলে সোনারপুর দক্ষিণের ক্ষেত্রে বলবো, নেতৃত্ব দেওয়ার লোকের কি সত্যি অভাব আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, সেক্ষেত্রে নেতৃত্ব বাইরের থেকে আমদানি করাটাই যুক্ত বলে মনে করেন? এটা আমি বলতে পারি না। একটা প্রশ্ন আপনার কাছে আমি করব যে সার্ধ শতবর্ষে রাজপুর সোনারপুর পৌরসভা 150 বছরে পদার্পণ করলো। একসময় রাজপুর ছিল এই পৌরসভার নাম, তারপর রাজপুর পৌরসভা, তারপরে হলো সোনারপুর পৌরসভা। আগে ছিল সাউথ সুপার মিউনিসিপ্যালিটি, একদম বেহালার সঙ্গে। তারপর জয়নগরও তাই ছিল। তা জয়নগর অনেক চেষ্টা করে জয়নগর মজরপুর মিউনিসিপ্যালিটি হলো, তারপর রাজপুর মিউনিসিপ্যালিটি হলো, রাজপুর পৌরসভা হলো। আপনি প্রথম থেকেই কম বেশি দেখছেন, আপনি এখানে বড় হয়েছেন, এখানকার মানুষ। রাজপুর সোনারপুর কর্পোরেশনের আওতায় যাওয়াটা তাদের দাবির মধ্যে পড়ে নাকি? কর্পোরেশন আন্ডারে, কলকাতা কর্পোরেশন বা একটা কর্পোরেশনের আওতার ভিতরে এই মিউনিসিপালটা কর্পোরেশন হতে পারে না? লোক বসতি বেড়েছে, হতে পারে, কিন্তু অনেক কাজ বেড়ে যাবে, সেই সামাল দেবার লোক যদি থাকে তাহলে হলে ক্ষতি নেই। সঙ্গে সঙ্গে তো সামাল দেওয়া বোর্ডের যখন চেয়ার তৈরি হবে তখন মানুষ আসবে, সেরকম সামাল দেওয়ার লোক থাকলে অসুবিধা নেই। কিন্তু শুধু আয়তনে বাড়লো বা কর্পোরেশনের আন্ডারে গেল, কাজ করার লোক নেই, তাতে কিন্তু আরো ক্ষতি হবে। কলকাতা কর্পোরেশনের সমসাময়িক, কিন্তু কলকাতা কর্পোরেশনের কলে বরে সব দিকে অনেক উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, সেই জায়গায় কোথাও গিয়ে মনে হয় না যে রাজপুর সোনারপুর বঞ্চিত? কলকাতার মতন হয়নি, আরো উন্নতি কলকাতার মতন হয়নি, এটা অস্বীকার করা যাবে না। তবে এটা কলকাতার সঙ্গে যুক্ত হয়ে গেলে কতখানি উন্নত হবে আমি বলতে পারবো না। শেষ প্রশ্ন, সার্ধ শতবর্ষে রাজপুর সোনারপুর পৌরসভা, সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি সেই পৌরসভা 150 বছরের পৌরসভার 5 বছরের চেয়ারম্যান ছিলেন, এই 35টা ওয়ার্ডের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? কি বলেছি তো, খেটে খাওয়া মানুষদের যাতে চুক্তিভিত্তিক থেকে পার্মানেন্ট করা যায়। অনুষ্ঠান উপলক্ষে সাধারণ মানুষ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অন্তত 5,000 টাকা করে একটা অনুদান দেওয়া হোক। ধন্যবাদ।